কথা শুরু করে দেই কোনো ইন্ট্রোডাকশন ছাড়া। আমি আপনাদের যে গত পরীক্ষাগুলোর ফটো অর্থাৎ পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার যে মনস্তত্ত্ব বিষয়, এই বিষয়ে আগে পূর্ণমান ছিল 25 গত। তাহলে গত প্রায় 7 থেকে 8 বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আমি মনস্তত্ত্বের যে প্রশ্নগুলো এখান থেকে যে ব্যাপারটা আমি দেখেছি, এখানে প্রশ্ন এসেছে সরাসরি বাংলা থেকে, এখানে প্রশ্ন এসেছে ইংরেজি থেকে, এখানে প্রশ্ন এসেছে সাধারণ জ্ঞান থেকে, এখানে প্রশ্ন এসেছে গণিত থেকে। কিন্তু বিসিএস পরীক্ষায় এই যে মনস্তত্ত্ব, এই বিষয়টাকে বিসিএস পরীক্ষায় আমরা বলি মেন্টাল এবিলিটি। যদি কনসিডারিং বিসিএস, আপনারা সকলেই মিনিমাম ধারণা অবশ্যই আপনাদের আছে। মেন্টাল এবিলিটি প্রিলিমিনারিতে 15 মার্কসের কোশ্চেন হয়, আর যেটা রিটেন পরীক্ষা এখানে 50 মার্কসের আলাদা করে রিটেন পরীক্ষা হয়। আমাদের যে লেকচার শিটটা দেওয়া হয়েছে, লেকচার শিটটার মধ্যে আমরা মূলত বিসিএস ফ্লেভারে এই জিনিসটা দিয়েছি। কারণ কি? কারণ হলো এবারে গতবার আগে 25 নম্বরের যে পরীক্ষা হতো, এই পরীক্ষাটি আপনার এখন আসবে কত মার্কস? 50। এখন 50 নম্বরের মনস্তত্ত্বের যে ব্যাপার, এখানে যদি কেউ বিসিএস কে ফলো করে আদৌ বিসিএস এর আদলেই কি আসবে কিনা, এই প্রশ্নের উত্তরে স্ট্রেট বলে দিলাম না। অর্থাৎ বিসিএস পরীক্ষায় যেভাবে মানসিক দক্ষতার প্রশ্ন আসে, ঠিক ওভাবেই প্রস্তুতিটা নিব কিনা, তাহলে পরে এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন, এক শব্দে অ্যান্সার হচ্ছে না, ওভাবে আসবে না। তাহলে কিভাবে আসবে? আপনার বিগত বছরের এই যে আমি 7-8 বছরের একটা প্রশ্ন অ্যানালাইসিস আমি আপনার সামনে দেখাচ্ছি, ওখানে যেভাবে এসেছিল তাই আসবে আশা করা যায়, কারণ প্রত্যেকটা পরীক্ষার একটা ধরন থাকে। তো এখানে 50 নাম্বারের হলে তাহলে পরে ডিফিকাল্ট জায়গাটা যেখানে হতে পারে, কঠিন যে জায়গায় হতে পারে, তা নিয়ে আপনাকে সতর্ক করে দেওয়া, এই হচ্ছে আমার দায়িত্ব। এখানে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে আমার ফেভারে যায় বা আমি ক্লাস নিয়ে থাকি, ওই জিনিসগুলো পাশাপাশি নিজের কিছু করণীয় থাকবে। আর গাণিতিক যে বিষয়গুলো, এই বিষয়গুলোর জন্য আমাদের আলাদা করে মেন্টাল এবিলিটি আলাদা টিচার যারা গাণিতিক বিষয় নিয়ে বা যৌক্তিক বিষয়গুলো নিয়ে পড়ায়, ওদের ক্লাস হবে। পাশাপাশি আমাদের লেকচার শিটের যে সাপোর্টটা থাকবে, প্রথমে একবার বলে দিয়েছি এই লেকচার শিট বিসিএস কোশ্চেন ফ্লেভারে করা। ইভেন প্রিভিয়াস কোশ্চেনগুলো ওখান থেকে দেওয়া হয়েছে। এসআই প্রিভিয়াস কোশ্চেনগুলো না দিয়ে আমরা ওগুলো কেন দিয়েছি? কোনো কারণে যদি ওই ফ্লেভার বা ওই টাইপের প্রশ্নগুলো কঠিন হয়, ওই কঠিন জিনিসগুলো যদি পারেন, বাকিটা আপনি পারবেন। এবং ক্লাসে তো আমরা এই যে আমি বলে দিচ্ছি কি কি আপনার করণীয়। এখন আমি আপনাকে প্রথমে দেখাই মেন্টাল এবিলিটির এই প্রশ্ন অ্যানালাইসিসটা হয়তো আপনারা হয়তো কেউই করেন নাই, অথবা একজন দুইজন করলেও অন্যরা কেউই এটা করার দরকার মনে করেন নাই। হ্যাঁ, এই জিনিসটা একটা বিষয়ের উপরে সাউন্ড একটা প্রিপারেশনের জন্য যে সকল বিষয় কম্পালসরি, এই বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে ফার্স্ট অফ অল ওই যে পরীক্ষাটা দিতে যাচ্ছি, ওই পরীক্ষার প্রিভিয়াস কোশ্চেনের সেন্স, ঢং, ধরন, স্টাইল, এই জিনিসগুলো দেখা এবং ওই প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে ওই কোন জায়গায় আমার স্ট্রেংথ আছে, কোন জায়গায় আমার উইকনেস আছে, ওই জিনিসগুলো রিকভার করবার জন্য নিজেকে গুছিয়ে একটা প্রিপারেশন নেওয়ার বিষয় এখানে থাকে। ওয়েদার দ্যাট ইজ বিসিএস অর পুলিশ সাব ইন্সপেক্টর অর এনি কাইন্ড অফ ব্যাংক এক্সাম, যে কোনো টাইপের রিক্রুটমেন্ট টেস্টের জন্য কথাটা যদি এক শব্দে বলতে যাই, এক্সাম ভালো করবার জন্য এক্সাম ওরিয়েন্টেড একটা প্রিপারেশনের দরকার। এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা। আর না করলেও আমি জিনিসটা করে দেখাচ্ছি একেবারে আমার সামনেই। আমি এই জিনিসটাকে আমি একেবারে যখন আমি অ্যানালাইসিস বা জিনিসগুলো দেখছিলাম, প্রথমে আমি খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন 1, 2, 3 এভাবে গুনে গুনে অনেক কাজ করছিলাম। যখন আমি 2 থেকে 3টা 3 থেকে 4 নাম্বার প্রশ্নে গেছি, একটা সহজ একটা হিসাব আমার সামনে এসে গেছে। হিসাবটা কি দেখেন, এবারে এই গত আমি মনে করেন গত 6টি পরীক্ষার একটা এবারে হিসাব দেখাই। এখানে গড়ে বাংলা থেকে প্রশ্ন এসেছে 6টা, ইংরেজি থেকে প্রশ্ন এসেছে 6টা, মাঝে মধ্যে 7, মাঝে মধ্যে মনে করুন আজকে এই গত 3-4 অর্থাৎ 4 বছর আগের যে প্রশ্নটা, ওই প্রশ্নটার মধ্যে ইংরেজি থেকে প্রশ্ন
6টা আসলেও বাংলা থেকে প্রশ্ন 4টা এসেছিল, কিন্তু এভারেজ হিসাব, হ্যাঁ, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন এসেছে 6টা, গাণিতিক যুক্তি থেকে এভারেজ প্রশ্ন এসেছে 7টা। এখানে কিছু বিষয় আছে যেগুলো রেখা, যেগুলো কোনো একটা এই জ্যামিতিক চিত্রভিত্তিক কিছু ইস্যুকে আমি গাণিতিক প্রশ্ন হিসেবে যদি ধরি তাহলে ওখানে আসে 7টা। তাহলে 1 2 3 4, তাহলে এখানে 24 হওয়ার কথা, 25 এভারেজ, ওখানে একটা কোশ্চেন বাড়িয়ে দিয়ে আমি 25 হিসাব দিয়ে দিলাম। আমি এখন এখানে 2000 মনে করেন 19 18 17 16 15 এভাবে ইয়ার বাই ইয়ার জিনিসগুলো আর ক্যালকুলেশন দেখানোর দরকার নাই, কারণ এখানে আমি যে সংখ্যাটা লিখেছি এই সংখ্যা হচ্ছে মূলত এভারেজ সংখ্যা। আমি বুঝাতে পারছি? এভারেজ। হ্যাঁ, তাহলে এখন আমাদের প্রস্তুতিটা কি হওয়া উচিত? আপনি এই জিনিসটার উপর ভিত্তি করে আপনার প্রস্তুতি নিয়ে আগাবেন। এটা হচ্ছে আমার আজকের ক্লাসের ইন্ট্রোডাক্টরি কথা। এই জায়গা নিয়ে প্রশ্ন করেন, বা আপনারা নিজেরা প্রশ্নগুলো দেখে আমার সাথে কতটুকু একমত বা ভিন্ন মত বলুন। প্রশ্ন করবেন, কথা বলবেন। এই মেন্টালিটি ক্লাস, এটা ওই ইংরেজি ক্লাসের মতো অনেকক্ষণ শুনে থাকবার পরে হঠাৎ করে একজন কথা বলবেন ওরকম না, এখানে প্রতি শব্দে কথা বলতে হবে। আমি আপনাকে কোন বিষয়ে কি করবেন এটা নিয়ে একটা একটা বলে দিচ্ছি কোনটার জন্য কি করা দরকার। এই যে গাইডলাইনটা, এটা ইম্পর্টেন্ট। এখানে মুখস্থ করার বিষয় আছে কিনা বা কোন জায়গা থেকে কিভাবে পড়বো, অবশ্যই সবার হাতে একটা গাইড আছে, গাইড থেকে কিছুটা সাপোর্ট পাবেন। গাইডের পাশাপাশি এই বিসিএস এর যে ফ্লেভারের যে জিনিস, এই জিনিসের জন্য বা বিসিএস টাইপের প্রশ্নের অভিজ্ঞতার জন্য আলাদা করে একটা বই না নিয়ে সংক্ষেপে, মনে করেন বিসিএস এর একটা রিটেনের মেন্টালিটি গাইডের সাইজ হবে 1000 পৃষ্ঠা, অত বড় বই কিনে ওই বই শেষ করে এখানকার জন্য প্রিপারেশন নেওয়ার মতো লম্বা ডিউরেশন বা টাইম আপনার কাছে নাই। এর জন্য পুরো ওই রিটেন বিসিএস রিটেন সিলেবাসের মধ্যে কোন কোন জিনিসগুলো কম্পালসরি, ওই জিনিসগুলো এখানে এনে দিয়ে শর্ট করে একটা স্কিপ দিয়ে দেওয়ার যে কাজ, এটা তো আমরা প্রাতিষ্ঠানিকভাবে করেছি। হ্যাঁ, বলুন এবার প্রশ্ন। স্যার, বাংলা কোন কোন টপিকস থেকে হওয়ার সম্ভাবনা, ইংরেজি কোন কোন টপিকস থেকে হওয়ার সম্ভাবনা, এগুলো যদি একটু বলে দিতেন তাহলে আমরা জোর দিব। যেমন বাংলা একটা বিপরীত শব্দ আসবে, একটা সমার্থক শব্দ আসবে, তো এইভাবে 6টা কোশ্চেন মানে কোন 6 জায়গা থেকে বা কোন 7 বা 10 জায়গা থেকে আসতে পারে, এভাবে যদি বলে দিলে আমাদের সুবিধা হতো। আচ্ছা, এখন এখানে ওই যে প্রশ্ন, আপনার যে কোশ্চেন, এই কোশ্চেনের জন্য এই যে অ্যানালাইসিসটা, এই যে ডিভিশন, এই যে ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনটা অবশ্যই আমি বলেছি এটা একটা এভারেজ ডিস্ট্রিবিউশন, এবং এখানে এই জিনিসটা মূলত ভবিষ্যতে কিছু হবে তা নয়, অতীতের কোশ্চেনগুলোর বিশ্লেষণ। হ্যাঁ, এখন অতীতের কোশ্চেনটা ছিল 25 মার্কসের, আমাদের এখন পরীক্ষা হবে 50 মার্কসের। তাহলে 50 মার্কসের যদি হয় তাহলে স্যার এখানে কোন জায়গাতে সবচেয়ে অর্থাৎ কোশ্চেন বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন তাহলে পরে আমি এখানে টিক মার্ক দিব। গাণিতিক যুক্তি অংশে আপনার নাম্বার বেড়ে যাবে। তাহলে এখানে কি 6 কি স্যার 12, এখানে যদি এটা যদি 12, এটা যদি 12 হয় তাহলে এটা 14 হচ্ছে। হ্যাঁ, হিসাবটা এরকমই ধরে নিতে পারি, কিন্তু এই যে বাংলা থেকে 12 এই জায়গাটাতে আমার একটু সন্দেহ আছে। ইংরেজিতে স্যার একটু, হ্যাঁ বলুন স্যার, মানে আগের কোশ্চেনে দেখছি যে একটা 5 মার্কের একটা বড় কোশ্চেন হয়। হ্যাঁ, এবার কি টাইপের? ইংরেজিতেও আমি দেখেছি প্রশ্ন একটা, এটার নাম্বার হচ্ছে 5, এখানে কিন্তু ক খ গ ঘ এরকম করে আছে, এরকমও আছে, তারপরে লম্বা করেও আছে। এখন এবারে ওরকম লম্বা করে দিবে কিনা, লম্বা করে দিলেই ভালো, ভয় পেন না। একটা প্রশ্ন যদি একটা হয় তাহলে পরে যে পারলো সে পারলো, যে পারলো না সে টোটাল বঞ্চিত। কিন্তু যখন লম্বা করে লিখবার কিছু থাকে, কিছু না কিছু লিখে কিছু নাম্বার পেয়ে ফেল করবার জায়গা থেকে বেঁচে যাবে। প্রথমে বলে দিচ্ছি আমাদের এখন হিসাব হবে 50 নাম্বারের। 50 নাম্বারের যে বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন, এখানে দেখা যায় 10 থেকে প্রায় 15 নাম্বারের ইংরেজি আসে 50 এর মধ্যে। আবারও বলছি, এসআই কি হবে সেটা জানার জন্য সিমিলার একটা পরীক্ষা একটু দেখে নিন। 50 নাম্বারের প্রায় 10 থেকে 15 নাম্বারের ইংরেজি আসে। এখানে চলে আসে প্রেপোজিশন, এখানে আসে অ্যানালজি, এখানে আসে সিনোনিম, এখানে আসে কারেক্ট স্পেলিং,
কারেক্ট স্পেলিং, তারপরে হচ্ছে এখানে কখনো কখনো অ্যান্টোনিম আসে, বুঝতে পারছি? তাহলে এবার মাঝে মধ্যে একটা গ্যাপ আসে, শূন্যস্থান পূরণ। এখন এখানে কোন কোন জায়গাতে আপনার কি করণীয় তা নিয়ে আমি বলবো। এই টাইপের প্রশ্ন কি, এটা হচ্ছে কিসের হিসাব? বিসিএস রিটেন, বিসিএস রিটেন। এই টাইপের প্রশ্ন থেকে কখনো যেমন 37তম বিসিএস রিটেন এর আগে যে পরীক্ষা, 37 আমি নিজেও প্রার্থী ছিলাম, ওটা আমার কাছে সহজ লাগছে। এর আগে যে একটা পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন এসে গেছে প্রায় 8টা, অ্যানালজি ইংলিশ। আচ্ছা, তারপরে এখানে শুধুমাত্র গাণিতিক বিষয় নয়, কিছু গাণিতিক বিষয় থাকে, কিন্তু চিত্র যুক্তি থেকে শুরু করে সবকিছুর উপরে ব্যালেন্স করে কিন্তু প্রশ্নগুলো করা হয়। ওখানেও কিন্তু বাংলার একটা দুইটা প্রশ্ন থাকে। এখন আমি কোনটার জন্য কি করবেন ওই বিস্তারিত কথার আগে আমরা একটা কম্পারিজন দেখলাম। কম্পারিজন হচ্ছে বিসিএস এর প্রশ্নটা কি আছে, এখানে কি হতে পারে। এখন আমার মূল বক্তব্য শুরু করবার আগে আমি আরেকটা কথা বলি। 25 নম্বরে ফেল করবার সম্ভাবনা বেশি ছিল, সহজেই ফেল হয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু এখানে হচ্ছে 50 নাম্বার। 50 নম্বরে আপনি অনায়াসেই 20 প্লাস নাম্বার পেয়ে যাবেন। সুতরাং এখানে ফেলের যে ভয়, এই জায়গা থেকে আপনি বেঁচে গেছেন। এখন ফেল না করবার জন্য কোন কোন জায়গার দিকে নজর রাখতে হবে, এটাই। প্রথমে আসুন বাংলা। আবারও বলে দিচ্ছি, আমাদের আগের হিসাবটা এমন থাকলেও বাংলাতে এবারে 12টা প্রশ্ন আসবে, এটা আমি বিশ্বাস করি না। যদি এসে যায় তাহলে তো অন্য কিছু, সেটা আপনি যেমন আমিও তেমন। হ্যাঁ, তাহলে বাংলাতে 12টা প্রশ্ন আসবে না। বাংলাতে আপনার যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে বানান, তারপরে হচ্ছে বিপরীত শব্দ, হ্যাঁ, তারপরে হচ্ছে আবার অবশ্যই সমার্থক শব্দ, পিওর গ্রামার, সমাস সন্ধি গুলো আসতে পারে। এরপরে এখানে প্রশ্ন আসবে সাহিত্য থেকে, সাহিত্য। এখন যারা আছেন অলমোস্ট সকলে বিসিএস এর জন্য কম বেশি পড়েছেন। সাহিত্য রিলেটেড বা প্রশ্ন যেগুলো আসবে এগুলো আপনি পারবেন, কারণ অলমোস্ট যে প্রশ্নগুলো এসেছে, মনে করেন পিএসসি এর 11 জন রাইটার হলো, মনে করেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, মীর মোশাররফ হোসেন, তারপরে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র নাই। হ্যাঁ, এভাবে আমাদের এই যে 11 জন রাইটার আছে, আমার মনে হয় আসলে ওই 11 জন থেকেই চলে আসে। পাশাপাশি সাহিত্যিকদের থেকে যদি আপনি মনস্তত্ত্বের জন্য কোনো আলাদা করে পড়বার মতো চিন্তায় থাকেন, তাহলে পড়তে পারেন ওই সকল রাইটার, যে সকল রাইটারের বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অভ্যুদয়, মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের বিষয়ে যাদের লেখালেখনি আছে, ওই চেতনার যারা লেখক, যেমন শামসুর রহমান, ইভেন আল মাহমুদ নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আহসান হাবিব, তারপরে আক্তার জামান ইলিয়াস, তারপরে হচ্ছে সৈয়দ শামসুল হক, তারপরে হচ্ছে এই ধরনের, অর্থাৎ যে সমস্ত লেখক মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের অভ্যুদয়, মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন রিলেটেড লেখালেখি করেছেন, এই টাইপের লেখকগুলো একটু একবার চুপ বুলিয়ে নিতে পারেন যদি ওটার জন্য আলাদা পড়তে চান। হ্যাঁ, এই হচ্ছে সাহিত্য রিলেটেড কথা। আর সমার্থক, বিপরীত এবং বানান, এই জিনিসগুলোর জন্য আসলে কোনো সাজেশন নেই। এই জিনিসগুলোর জন্য আপনি যে কোনো একটা ইন্টারমিডিয়েটের বই, আবারও বলছি, যে কোনো একটা ইন্টারমিডিয়েটের বই, গ্রামার বই, যেগুলো বড় বড় সাইজের গ্রামার বই থাকে, ওখান থেকে ওই যে লিস্ট থাকে, লিস্ট একবার চুপ বুলিয়ে দিতে পারেন। অথবা আমাদের এক্সেল শীটের মধ্যেও এরকম কিছু শব্দের একটা তালিকা দিয়েছি, একবার চুপ বুলিয়ে নিলে কোনো একটা নাম্বার হাতছাড়া হওয়ার জায়গা থেকে বেঁচে যাবেন। আরো একটা ব্যাপার আছে, এই ধরনের বাংলা ভিত্তিক প্রশ্নগুলো আপনাকে বাঁচিয়ে দিবে। অর্থাৎ সবচেয়ে সহজ পোষণ হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ, কারণ ইভেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও সাধারণ জ্ঞানের যে পরিধি, এটা অনেক বড়। এত বড় পরিধি সম্পূর্ণরূপে নিজের আয়ত্তে আনাটা কঠিন। এটা যেমন সত্য, আবার এমন কোনো প্রশ্ন আসবে না যে প্রশ্নটা প্রশ্ন হবার নয়। যেমন মনে করুন বঙ্গবন্ধুর বাবার নাম জিজ্ঞেস করলো, এখন বঙ্গবন্ধুর দাদার শালীর নাম কি ছিল, অথবা বঙ্গবন্ধুর দাদার অমুকের গার্লফ্রেন্ডের নাম কি ছিল, এই প্রশ্নটা আর প্রশ্ন হবে না। বুঝছেন? প্রশ্ন হবার কিছু জায়গা আছে, ওই জায়গাগুলো নিয়ে যদি আমরা কনসাস থাকি, দেন উই আর সাপোজ টু হ্যাভ আওয়ার মার্কস। এখানে দুইটা জায়গা নিয়ে আমার আপত্তি। একটা জায়গা হলো, যখন আমাদের 25 মার্কস ছিল, তখন সাধারণ জ্ঞানের উপরে আমাদের এখানে 6 মার্কস ছিল, এখানে 12। বাংলায় এখানে এভাবে যদি ক্যালকুলেশন করি, জাস্ট আগের হিসাবটাকে আমরা ডাবল করে ফেললাম। ডাবল করতে গিয়ে এখানে আমার আপত্তি আছে, এখানে 12 আসবার সম্ভাবনা কম, একটু কমে যেতে পারে, আবার এখানে বেড়ে যেতে পারে, আবার কমতেও পারে। কমবে না কোথায়?
এখানে কমবে না কোথায়, এখানে এই দুই জায়গায় বেড়ে যাবে, ইংরেজি এবং গণিত এই দুই জায়গায় বেড়ে যেতে পারে। এটা হচ্ছে আমার কথা। একজন রাইটার বা একজন এক্সামিনার, একজন কোশ্চেন সেটার, যিনি কোশ্চেনটা করবেন অবশ্যই ইনি প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখবেন এবং নতুন সিলেবাসটা দেখবেন, একটা কম্বাইন করে একটা ওভাবেই প্রশ্নটা করবেন। এখন প্রশ্ন করতে গেলে আমার মতামত হলো ইংরেজি এবং গণিতে বেড়ে যাবে, সাধারণ জ্ঞান এবং বাংলায় বাড়বার সম্ভাবনা কম, পারলে কমে যাবে। এখানে যতটা কমবে তাই যোগ হবে এখানে, এবং এখানে বেশি যোগ হওয়ার সম্ভাবনা গাণিতিক জায়গাটাতে। আশা করি বুঝছেন, বুঝতে পারছি। কোশ্চেন বাংলায় আর কিছু না, বাংলায় তাহলে স্যার এখানে তো আরো অন্যান্য ধরনের বিষয়ও আছে, আপনি এই জিনিসগুলো কেন হাইলাইট করছেন? আমি বলছি এই জিনিসগুলোই পড়বেন, অন্যান্য কিছু আসলে এগুলো আপনি পাবেন, এই হচ্ছে কথা। মানে তাহলে সাহিত্য নিয়ে কিছু কথা হলো, সমার্থক, বিপরীতার্থক এবং বানান, এই তিনটে জিনিস একটু চেক দিলেই পরে পাওয়া যায়। আবার যদি আমি আপনাকে এখন পরামর্শ দিই, আপনি সমাস পড়েন, সন্ধি পড়েন, আসবার সম্ভাবনা আছে, বাংলার দুনিয়ার গ্রামার সব পড়েন, তাহলে এটা তো গাইডলাইন হলো না। আমার গাইডলাইন বা আমার সাজেশন হলো জাস্ট রিড দিস ফোর আইটেমস। বুঝতে পারছি বাংলার জন্য এইটুকু কথা। এবার আসে ইংলিশে আসবো, ইংলিশ নিয়ে আমি আলোচনা করব। তারপরে বলুন অন্য কোনো বিষয়। সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানে আপনি দেখেন গত বছর প্রশ্ন এসেছে, আমার সামনে এই প্রশ্ন আছে, সাধারণ জ্ঞানের যে জায়গাটা, এখানে সাধারণ জ্ঞান দেখেন জিকে প্লাস সায়েন্স, এটাকে আমি সাধারণ জ্ঞান বলেছি। সাধারণ জ্ঞান মানে শুধুমাত্র বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলীর পাশাপাশি এখানে বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন আসবে। ইভেন দেখেন আপনি গত বছরের যে প্রশ্ন আপনাদের সামনে বা প্রশ্ন বা আপনারা পড়েছেন বা আপনাদের সামনে থাকবে, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, অবশ্যই এটা বিজ্ঞানের প্রশ্ন। তারপরে হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে কোন কাল্পনিক রেখা গিয়েছে, এই প্রশ্নটা সাধারণ জ্ঞানে যেমন আমরা পড়ি, জিওগ্রাফিতে যেমন আমরা পড়ি, এটা বাংলাদেশ বিষয়াবলীর একটা অংশ বা আন্তর্জাতিক বিষয়াবলীর অর্থাৎ সৌরজগৎ পড়ার সময়ও আমরা পড়ি। আচ্ছা, তারপরে হচ্ছে একটি স্থলবেষ্টিত ও একটি জলবেষ্টিত দেশের নাম লিখুন। হ্যাঁ, এই জিনিসগুলো অবশ্যই আমাদের মিলন স্যারের ক্লাস কয়েকটা এগুলো দেখবেন, জিওপলিটিক্স এর উপর যিনি যে ক্লাস নিয়েছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এই সাধারণ জ্ঞানের, পিওর সাধারণ জ্ঞানের প্রশ্ন, আবার কোন সাগরের তীরে সবচেয়ে বেশি দেশ অবস্থিত, এটাও জিওপলিটিক্স থেকে, অর্থাৎ সারা পৃথিবীর যে মানচিত্র। অর্থাৎ সাধারণ জ্ঞান আসলেও কোন জায়গাগুলো শিখবেন, এটা আপনি বিগত বছরের প্রশ্নের উপরে একটা সেন্স দেখে কিন্তু প্রিপারেশন নিতে পারেন। এটা কি প্রমাণ করে? এটা হচ্ছে আপনি প্রশ্ন যখন 2টা থেকে 4টা প্রশ্ন দেবেন, তখন দেখবেন প্রশ্নগুলোর মধ্যে একটা আগের সাথে পরের একটা কানেক্টিভিটি আছে, অর্থাৎ উৎসগত একটা মিল বন্ধন এরা মেনটেন করে গেছে। তারপরে হচ্ছে যেমন এখানে একটি ধাতুর নাম লিখুন যা বিদ্যুৎ পরিবাহী, সহজ প্রশ্ন, কিন্তু প্রশ্ন আসছে থেকে বিজ্ঞান থেকে। আমলকিতে কোন অ্যাসিড থাকে, তাও বিজ্ঞান থেকে। তাহলে বিজ্ঞান সাধারণ জ্ঞান নামটা যেটা দিয়েছি, এটা মূলত সাধারণ জ্ঞান প্লাস বিজ্ঞান। এখন এই যে প্রশ্নটা, এটা গত বছরের প্রশ্ন, এর আগের পরীক্ষায় কিন্তু এভাবে বিজ্ঞান আসে নাই, এখানে আরো আছে বিজ্ঞানের প্রশ্ন। আমি আরো একটা দেখাই, আমি আমার কাছে এখনো মনে ভাসছে শব্দটা, প্রশ্নটা চোখে পড়ে না এখনো। অর্থাৎ আরো একটা প্রশ্ন আসছে, যে প্রশ্নটা মূলত সায়েন্স রিলেটেড ছিল। পরের প্রশ্নটাও বলি একটু, তারপরে আমি আজকে যেটা যে জিনিসটা পড়াবো ওটা শুরু করে দিচ্ছি। আমার এর পরের যে প্রশ্ন হচ্ছে 2017, তাহলে এই যে প্রশ্নটা, এখানে সাধারণ জ্ঞানের প্রশ্ন একটু দেখেন, নিচে শব্দগুলোর মধ্যে কোনটি ভিন্ন প্রকারের, এটাও এখানে অপশন দেয়া ছিল, অর্থাৎ চিনি, প্রোটিন, চিনি, গ্লুকোজ, এভাবে অপশন। এই টাইপের প্রশ্নগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। পৃথিবীকে উত্তর থেকে দক্ষিণে বিভক্তকারী কাল্পনিক রেখার নাম কি? তাহলে বুঝাতে পারছি এই যে গত বছরের যে সাধারণ বিজ্ঞানের প্রশ্ন, এখনকার সাধারণ বিজ্ঞানের প্রশ্ন একটু মন দিয়ে খেয়াল করেন। আমি কম্পারিজনটা একটু পরে আমি নিজে বলে দিব, তবু একটু শুনবার সময় একটু খেয়াল করেন, কেন আমি রিডিং করে শোনাচ্ছি। এরপর হচ্ছে একটি স্থলবেষ্টিত দেশের নাম লিখুন। হ্যাঁ, তারপরে প্রশ্ন আসছে খনিজ সম্পদ বলতে কি বোঝায়, বাংলাদেশের 3টি খনিজ সম্পদের নাম লিখুন। ইনসুলিন কি, এর কাজ কি? আচ্ছা, এই কয়েকটা সাধারণ জ্ঞান প্রশ্ন শুনেছেন। এবার আরো একটা দেখা, আমি 3টা দেখাই, তারপর আমি বলছি কি বলতে চাচ্ছি। আরেকটা প্রশ্ন হচ্ছে এখানে অসমাপ্ত আত্মজীবনের লেখককে, পিওর সাধারণ জ্ঞান, বাংলাদেশ সংবিধানের পর্যন্ত কতবার সংশোধন হয়েছে, এই জিনিসগুলো আমরা লেকচার শেষে সুন্দরভাবে দিয়েছি। তারপরে হচ্ছে 10 জানুয়ারি কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের যে বিষয়, এখান থেকে প্রশ্ন। তারপরে হচ্ছে এখানে আসছে
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি? তারপর হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম মানবতা বিরোধী অপরাধীর ফাঁসি কার্যকর হচ্ছে কার? তারপর হচ্ছে এখানে প্রশ্ন এসেছে পায়ের আওয়াজ পাওয়া যায় এবং এটা সেটা বাংলা। এবার বলুন 3টি প্রশ্ন। আচ্ছা আরো একটা বলি একবারে বিরক্ত হবেন না, আমি নিশ্চয়ই কিছু একটা সামারি দাগ করাতে চাচ্ছি আপনাদের সামনে রেখে। এখন এবার দেখেন, এবারে এই বছর প্রশ্ন এসেছিল, এটা হচ্ছে 2015 সালের প্রশ্ন। 21 এপ্রিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কে স্বীকৃতি দিয়েছে? কোন সংস্থা? বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি? আচ্ছা প্রশ্ন এসেছিল বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেন কোন সংস্থা? গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে? আচ্ছা তাহলে এবার দেখেন, আমি 4টা প্রশ্ন আপনার সামনে রিডিং করে শোনালাম। এই 4টা প্রশ্নের মধ্যে আমি আগে করেছি জিনিসগুলো, আমি জাস্ট রিডিং করলাম আপনার কানে যেন বাজে আসলে সব প্রশ্নগুলো কি ছিল। আমি প্রশ্ন অ্যানালাইসিস করেছি 4টা। এই 4টা প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন ছিল জিকে, 2টি প্রশ্ন ছিল বিজ্ঞান। অর্থাৎ লাস্ট 2টি প্রশ্নের মধ্যে বিজ্ঞান প্রশ্নের আধিক্য ছিল বেশি। এর আগের আগের 2টি প্রশ্নের মধ্যে সাধারণ জ্ঞান, সরাসরি পিওর সাধারণ জ্ঞানের প্রশ্নের মধ্যে আধিক্য ছিল বেশি। এই ব্যাপারগুলোর জন্য তাহলে সাধারণ জ্ঞানের প্রিপারেশনটা কেমন হবে? সাধারণ জ্ঞানের প্রিপারেশনের জন্য অবশ্যই আপনি ভৌগোলিক বিষয়গুলো দেখবেন। ভৌগোলিক বিষয় অর্থাৎ বাংলাদেশ হুক, এটা বাংলাদেশ হুক এবং ইন্টারন্যাশনাল হুক, দুইটাতেই বাংলাদেশ পরিচিতি, আন্তর্জাতিক পরিচিতি, সৌরজগৎ এই জায়গাটা। তারপরে হচ্ছে বিজ্ঞানের আলাদা করে যদি পড়তে চান তাহলে আপনি বিসিএস প্রিভিয়াস প্রশ্ন যা আছে, অবশ্যই এখানে যারা আছেন অলমোস্ট সকলেই বিসিএস এর বিজ্ঞানের বিগত বছরের প্রশ্নগুলো দেখার একটা অভিজ্ঞতা আছে। শুধুমাত্র বিজ্ঞান অংশের 15টা করে প্রশ্ন, 2-250 অর্থাৎ 10-15টা প্রশ্ন পড়ার জন্য 2-2.5 ঘন্টা 3 ঘন্টার বেশি সময় লাগবে না। 3 ঘন্টা সময় ব্যয় করে যদি ওখানে প্রশ্ন বিজ্ঞানের আধিক্য বা অনেক বেশি বিজ্ঞানের প্রশ্ন চলে আসে, ওখান থেকে যদি আপনি অলমোস্ট 4-5 নাম্বার অর্জন করে নিতে পারেন দেন কঠিন না। যদি কোনো ধরনের একটা প্রশ্নও না আসে তাহলে পরীক্ষার জন্য আমরা অনেক কিছুই পড়বো যেটা কাজে আসবে না। তবু আমি আমার সাজেশন হিসেবে এর চেয়ে সহজ কোনো জায়গায় বিজ্ঞানের সব ইস্যু আসবে, বেসিক জায়গাগুলো আসবে, এরকম পড়বার মতো আর কোনো জায়গা খুঁজে পাই না বলে আমার সাজেশন হচ্ছে বিজ্ঞান ভিত্তিক প্রশ্নের জন্য এটা করবেন। এরপরে ভৌগোলিক একটা বিষয় বললাম, 2টা। তারপরে 3য় নাম্বার হচ্ছে এখানে সংবিধান নিয়ে আর কিছু কোথাও যাওয়ার দরকার নেই, আমাদের লেকচার শিট পড়বেন। ইভেন ভৌগোলিক বিষয়গুলো লেকচার শিটে ভালোভাবে দেওয়া আছে, অর্থাৎ পৃথিবীর দেশ পরিচিতি, অঞ্চল পরিচিতি, এগুলো আমাদের সাধারণ জ্ঞান লেকচার শিটে আমরা সুন্দরভাবে দিয়েছি। লেকচার শিটে একবার চুপ বলে নিতে পারেন বাংলাদেশের ক্ষেত্রেও। তারপরে সংবিধান, তারপরে হচ্ছে সরকার ব্যবস্থা, এই জিনিসটা, এই 2টা জিনিস দেখলেন। তারপরে হচ্ছে এখানে এরপরে হচ্ছে সাম্প্রতিক। কেউ আপনাকে বলবে সাধারণ জ্ঞান তো খুব সাম্প্রতিকের বিষয়, এত বড় বিষয় কি পড়বো কি পড়বো না, সাম্প্রতিক ব্যাপারগুলো সবকিছু তো পড়তে হবে না। এসআই রিটেন পরীক্ষা দিচ্ছি এই জন্য কারেন্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড একটা বই নিয়ে ওই বইয়ের আগে থেকে গোড়া পর্যন্ত সব পুরো বইটা পড়া শুরু করে দিলাম, এমন কিছু করবার তো দরকার নেই। এখানে আমরা নিজেরা একটা সাম্প্রতিকের আপডেট আপনাদেরকে দিয়ে দিব, অর্থাৎ গুগল ক্লাসরুমে আপনারা যারা এখানে অ্যাডমিটেড স্টুডেন্ট আছেন, গুগল ক্লাসরুমে এটা আমি ছবি তুলে দিই যেভাবে দিই, ওখানে যে কয়েকটা পাতা আছে ওই জিনিসগুলো একটু দেখে নিলেন, ওখান থেকে 1-2টা প্রশ্ন কাজে আসবে। বিশ্বাস করুন, প্রশ্ন নিয়ে প্রশ্ন কোন ধরনের হয়েছে প্রশ্নের সেন্স বুঝবার জন্য পরীক্ষার্থী হলে হবে না, পরীক্ষা দিয়ে পূরণ হয়ে যেতে হবে। অর্থাৎ আপনি যখন নিজে পরীক্ষার্থী তখন আপনি আসলে বুঝতেই পারবেন না প্রশ্ন কঠিন নাকি সহজ বা কোনটা আসলে পড়তে হবে। নিজে পরীক্ষা দিয়ে যখন ওই ধাপটা ক্রস করে আর একটু সিনিয়র হয়ে যাবে তখন আপনার মাথা কাজ করবে অন্যভাবে, তখন আপনি বুঝতে পারবেন। সুতরাং সাম্প্রতিক পড়বার জন্য অনেক বেশি এফোর্ট দেওয়ার চেয়ে আমরা যে শিটটা দিব ওটা একটু চুপ বুলিয়ে নেবেন এবং একটু চোখ কান পত্র পত্রিকা খোলা রাখবেন। এবং এখানে সাধারণ জ্ঞানের যে অংশ নিয়ে আমি বাংলা নিয়ে কথা বলার পরে আমি এখন সাধারণ জ্ঞান অংশ নিয়ে কথা হচ্ছে, এখানে বলতে গিয়ে আমি আরেকটা কথা বলি। এই যে এখন পত্র পত্রিকায় স্বাধীনতার কত বছর, 50 বছর, এটা নিয়ে বিভিন্ন লেখালেখি হচ্ছে। তারপরে হচ্ছে COP26, এটা নিয়ে বিভিন্ন লেখালেখি হচ্ছে। এখানে রোহিঙ্গা, এটা নিয়েও লেখালেখি
আজকে না আসুক কালকে আসছে এভাবে। তারপরে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে আর্টিকেল গুলো আসে এক ফাঁকে এই জিনিসগুলো একটু পড়ে নিবেন। এটা মেন্টাল এবিলিটির কথা নয়, আমার কথা মনে পড়ছে পরে ভুলে যাবো এই জন্য বলা। রোহিঙ্গা ইস্যু অর্থাৎ এভাবে পত্রিকার যে সাব এডিটোরিয়াল কলাম গুলো এই জিনিসগুলো দেখবেন। আমি বিসিএস হেল্পলাইন বিডি গ্রুপে পত্রিকার এরকম দরকারি প্রায় 7-8টা আর্টিকেল একসাথে শেয়ার দিয়েছি তো পত্রিকার কথাগুলো। অবসর সময়ে যখন বসে আছে এই জিনিসগুলো একটু দেখবেন। এই জিনিসগুলো দেখলে তাহলে স্যার এগুলো কেন দেখতে বলছেন, এখন মনস্তত্ত্বের জন্য কি এগুলো পড়তে হবে? পড়তে হবে কেন আমি বুঝাচ্ছি কেন আমি এই জায়গায় কথাটা আছি। দেখেন, স্বাধীনতার 50 বছর নিয়ে একজন ডিপ্লোম্যাট, একজন প্রফেসর লেভেলের কোন একজন মানুষ অথবা একজন পত্রিকার সম্পাদক লেভেলের কোন একজন মানুষ যখন একটা এডিটোরিয়াল কলাম লিখছে, বিশ্বাস করুন ওই একটা আর্টিকেলের ভেতরে বিভিন্ন ছোট ছোট অনেকগুলো ডাটা কিন্তু তিনি দিয়েছেন এবং ওই একটা আর্টিকেল পড়ে আপনার যত সহজে ডাটাগুলো মনে থাকবে, তুমি যদি যে কোনো একটা সাধারণ জ্ঞানের বই বা একটা লেকচার শিট অথবা একটা নোট দিয়ে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এভাবে পড়েন, ওগুলো আপনি এদিকে পড়বেন ওদিকে ভুলে যাবেন, আপনার প্রায় 90%-এরও বেশি তথ্য ভুলে যাবেন। কারণ এখন আপনার সময় কম, আপনি এখন অস্থির অবস্থায় আছেন, কোনটা কোন সাবজেক্ট রেখে কোন সাবজেক্ট পড়বো, পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে, আমার চাকরি হবে কিনা, কষ্ট করে ফিজিক্যাল টেস্টে শিখেছি, রিটেনের পরে ভাইভাতে কোনো লাইন করতে হবে কিনা, কত ধরনের টেনশন নিয়ে আপনি আছেন। স্বপ্ন যেমন কাজ করছে, টেনশনও কাজ করছে, অস্থির সময় পার করছেন। এরকম অস্থিরতা নিয়ে যখন আপনি পড়াশোনা করেন, এই পড়াশোনার অবস্থায় অবশ্যই আপনার এই যে প্রশ্ন উত্তর লেকচার শিট নোট গাইড ভিত্তিক পড়াশোনাগুলো কম মনে থাকে। এই জন্য এই কথার ভেতরে আমি এই কথা এনেছি, কি এনেছি, স্বাধীনতার 50 বছরের একটা আর্টিকেল আপনি পড়লেন, বিশ্বাস করেন লম্বা আর্টিকেল বলে ওখানে প্রয়োজনে পড়বার সময় একটু দাগ দিলেন অথবা পড়বার সময় ওটা স্ক্রিনশট দিয়ে রাখলেন, মানে যে লাইনটা আপনার মনে হয়েছে একটু জুম করে দিয়ে স্ক্রিনশট দিয়ে রাখলেন। এখানে একটা রচনায় অনেকগুলো ডাটা পেয়ে যাবেন, যে ডাটাগুলো আপনার এখানে সাধারণ জ্ঞানের মনস্তত্ত্বের সাধারণ জ্ঞান রিলেটেড প্রশ্নগুলো উত্তর করতে পারবেন যেগুলো সাম্প্রতিকের সাথে বিলং করে। আবার এই জিনিসগুলো আপনার সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলো আন্তর্জাতিক বিষয়গুলির যে 100 নম্বরের পরীক্ষা 50 নম্বরের যে পরীক্ষা হয় গণিতের সাথে, ওই 50 নম্বরের মধ্যে বাংলাদেশ 10, ইংরেজি আন্তর্জাতিক 10 করে 20 নম্বরের ছোট প্রশ্ন আসে এবং বর্তমানে এখন গত বছর টিকা আসছে একটা 2 নম্বর করে, আগে টিকা আসছে একটা 4 নম্বর করে। 2 নম্বর করে যে টিকাগুলো আসছে, একটা টিকা 2 নম্বর মানে এটা একটা ছোট প্রশ্নই, কারণ ওখানে অনেক লম্বা লিখবার সুযোগও নাই, আপনার কাছে সময়ও নেই, তার মানে ওটাও একটা প্রশ্ন। তাহলে টিকা লিখা, এই যে এক বাক্য উত্তর, এক কথায় উত্তর, এক লাইনে উত্তর, সংক্ষেপ উত্তর, এই জিনিসগুলোর জন্য নিজের আইডিয়া ডেভেলপ করার জন্য একটা আর্টিকেল পড়ে অনেক সহজে অনেক কিছু আপনি লিখে ফেলতে পারবেন। তাহলে একটা পড়া 3 দিকে আপনার কাজে লাগবে। আর আরেকটা কোন দিক, 2 দিক দেখাইছি, একটা হচ্ছে মানসতত্ত্বতে, আরেকটা হচ্ছে বাংলা জাতির সাধারণ জ্ঞানে, আরেকটা দিক কোথায়, ওই যে রচনা, বাংলাতে রচনা লিখতে হবে, ইংরেজিতে রচনা লিখতে হবে, রচনা লিখবার সময় ডাটাগুলো যখন আপনি ব্যবহার করবেন সহজে আপনার লেখার মানটা উঠে যাবে অনেক বেশি। আপনি যখন একটা কিছু লিখেন মনে করেন, এই যে আমি আপনাদের ইয়াটা করেছিলাম অ্যানালাইসিস অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেন, এখন মনে করুন আপনি কোন একটা পৃষ্ঠা লিখেন, এই যে একটা পেজ, এই পেজের মধ্যে অনেক লেখালেখি আছে, এই লেখালেখির ভেতরে পুরো একটা ডেসক্রিপশন বর্ণনা লাইনের পর লাইন প্যারা বাই প্যারা 3টা প্যারা আপনার পেজে আছে। একটা পেজের লেখনীটা তখনই খুব আকর্ষণীয় হয় অর্থাৎ যখন পুরো লেখনীর মাঝখানে নিউমেরিক্যাল ডাটা থাকে। অনেক পুরো এক পেজের মধ্যে আপনি 100 শব্দ লিখেছেন, 100 শব্দের মধ্যে আপনি দুইটা সাল একটা সংখ্যা ব্যবহার করেছেন, বিশ্বাস করুন ওই নিউমেরিক্যাল ডাটাটাই একজন এক্সামিনারকে অ্যাট্রাক্ট করে সবচেয়ে বেশি। তার মানে নিউমেরিক্যাল ডাটা মানে সংখ্যা, সাল, তারিখ, এই সমস্ত জিনিস ব্যবহার করা মানে আপনার কাছে মাথায় তথ্য আছে, ইনফরমেশন আছে বলে আপনি স্পেসিফিক ইনফরমেশন ব্যবহার করতে পেরেছেন। এই ব্যাপারটা অ্যাট্রাক্ট করার একটা জায়গা। হ্যাঁ, সুতরাং এই আর্টিকেল পড়ার এই কাজটা আপনি করবেন। তাহলে আমি সাধারণ জ্ঞানের জন্য কি কি বলেছি কথাগুলোকে সামারি করে দিচ্ছি। সাধারণ জ্ঞানে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা দেখলাম সাধারণ বিজ্ঞান প্লাস সাধারণ জ্ঞান 2 সেন্সের প্রশ্ন আসে। সাধারণ জ্ঞানে ভৌগোলিক বিষয়গুলো আমি এবার আমার কথা শুনবার পর আপনি প্রশ্ন দেখেন, আবার আপনার সামনে আমি রিডিং পড়ে দেখিয়েছি এখানে ভৌগোলিক ইস্যু বলতে আন্তর্জাতিক বিষয় বলতে স্যার আমি যদি বিসিএস গাইড নিয়ে পড়ি তাহলে আন্তর্জাতিকের কোন চ্যাপ্টারটা নিয়ে পড়বো, ওই জিওপলিটিক্স ওই অধ্যায়টা, হ্যাঁ, অথবা আমাদের লেকচার শিটের শুরুতে ওই জিনিসগুলো একটু ইলেবোরেটলি দেওয়া হয়েছে। আমি ওটা লেকচার শিট যারা করেছেন তারা করবার সময় প্রিভিয়াস কোয়েশ্চেন এবং তার সায়েন্স চিন্তা করে জিনিসগুলো ইনক্লুড করেছে। অথচ সাধারণ জ্ঞানে তো অনেক কিছু দেওয়ার আছে, তাহলে আমাদের শিটে যা আছে তাই আসবে, এর বাইরে আসবে না, এর বাইরে তো আসতে পারে। এখন যা আসবার সম্ভাবনা বেশি সবচেয়ে তাই তো এখানে আনা হয়েছে, এই জন্য শিটের
কোনো কিছু বাদ দিবেন না, একটু পুরোটা উল্টাই দেখবেন। অক্ষর অক্ষরে পড়ে শীত মুখস্থ করতে এমন কোনো বিষয় নাই। বাজারের যে কোনো গাইড, বিসিএস এর যে কোনো লিখিত পরীক্ষার বই, অন্যান্য অথবা পত্রিকার যে কোনো কলাম, বিভিন্নভাবে নিজেকে আপনি ডেভেলপ করবেন, সে আপনার পার্সোনাল ব্যাপার। অথবা সেটা আপনি করুন, এটা আমি রিকোয়েস্ট করব। তাহলে ভৌগোলিক বিষয়গুলো, বিজ্ঞান ভিত্তিক প্রশ্নগুলোর জন্য কি করবেন, এসআই বিগত বছরের প্রশ্নগুলো দেখলে শুধু চলবে না, কারণ ওখানে অত বেশি প্রশ্ন নাই। বিসিএস এর অন্তত 20 থেকে 40 বা 41 প্রশ্নগুলো পড়তে 2-1 ঘন্টা সময়ের বেশি যাওয়ার কথা না। যদিও মনে হয় যে এতগুলো প্রশ্ন কিভাবে পড়বো, আর 5টা প্রশ্ন মানে 100টা প্রশ্ন, 100টা প্রশ্ন পড়তে কতক্ষণ লাগে? আধা ঘন্টাও তো লাগার কথা না, একেবারে নতুন ভাবে যদি পড়ে। আর আগে যদি কারো পড়া থাকে একবার চুপ বুলিয়ে নিলেন। হ্যাঁ, তারপরে সংবিধান, সরকার ব্যবস্থা। এরপরে আমি আর কোনো লম্বা টপিক না বাড়িয়ে, তাহলে স্যার এখানে কি আর কিছু লাগবে না? আরো কোনো কিছু লাগবে, এটা সাম্প্রতিক ঢুকিয়ে দিলাম। এবং সাম্প্রতিক ইস্যু পড়ার জন্য আমরা নিজেরা যে শীট দিলের পাশাপাশি আমি আপনাকে বলেছি বিভিন্ন ইস্যু, সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বড় বড় কলামগুলো পড়বেন। কলামগুলো পড়ার সময় একটু সচেতন ভাবে ওখানে প্রোভাইডেড, ওখানে প্রদত্ত ইনফরমেশন গুলাকে মাথায় সেট করার চেষ্টা করবেন। এখানেও কাজে লাগবে, সাধারণ জ্ঞানে কাজে লাগবে, রচনাতে কাজে লাগবে। এই হলো মনস্তত্ত্ব, সাধারণ জ্ঞান প্লাস সাধারণ জ্ঞান ভার্সেস সাধারণ সায়েন্স বা জেনারেল নলেজের, এই জেনারেল সায়েন্সের কথা। বলেন কোন কোশ্চেন? আমার অ্যানালাইসিস আমি নিজে পরিশ্রম করছি, কিন্তু মানে আপনাকে কি কথা বলবো এটা আমি আগে সেট না করলেও আপনার প্রশ্নগুলো দেখার তো আমার কোনো দরকার নাই, কিন্তু আমি এগুলো দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসগুলো নিয়ে ভেবে আপনাকে কথাগুলো একটা সামারি দিলাম। এর ভেতরে আরো কোনো কথা সংযুক্ত থাকলে আপনি নিজে একজন ক্যান্ডিডেট হিসেবে আমাকে বলতে পারেন, আমি আরো দেখে আরো সংযুক্ত করব। বলেন গণিত থেকে কি আসতে পারে? গণিত বলেন নাই না, গণিত তো ক্লাস হবে সরাসরি। গণিত থেকে কি কি আসতে পারে কোশ্চেন অ্যানালাইসিস করে, গণিতে একটা ক্লাস না, আমরা আশা করি যতটা ক্লাস লাগে ওটা টিচার যেদিন আসবে ক্লাস, অত কালকে পরশু করতে যখন গণিতের টিচার আসবেন ওই গণিত নিয়ে কথা বলবেন। আমি নিজে গণিত কম পারি, সুতরাং গাণিতিক বিষয়গুলো নিয়ে কথা বলা মানে এটা হচ্ছে আমার জন্য আমার বিষয়ের সময়টা নষ্ট করা, কারণ আমার বিষয়ে কথা বলবার মতো আমার অনেক কথা আছে, আমি ওখানে চলে যাবো। বুঝতে পারছি? আপনি স্যার আমাদের কি আজকে কি পড়াবেন? আজকে হচ্ছে ইংরেজি, মানে ইংরেজি ভিত্তিক মানসিক দক্ষতার কি কি আসে, ওটার জন্য কি করবেন, ওটাই আমি আজকে সরাসরি পড়াতে চলে যাব। এতক্ষণ যা বলেছি তা হচ্ছে আমি একটা কম্পারিজন, একটা অ্যানালাইসিস দেখালাম, বাংলা অংশের জন্য কি করবেন তা বললাম, সাধারণ জ্ঞান অংশের জন্য কি করবেন তা বললাম। এখন আমি চলে যাব ইংরেজি অংশের জন্য কি করবেন, এবং আমি ওখান থেকে অ্যানালজি অংশটা পড়াবো। তারপরে গাণিতিক অংশ আরেকটা টিচার ক্লাস নিবে। এখন হিসাবটা বুঝছেন? জি স্যার। এখন এটাকে মুছে ফেলতে পারবো? জি স্যার, মুছে ফেলুন এটা। আচ্ছা, এখন আবারও বলছি, মনস্তত্ত্ব মানে শুধু অঙ্ক নয়, মনস্তত্ত্ব মানে অঙ্ক নয়, মনস্তত্ত্ব মানে শুধু অঙ্ক নয়, ইভেন গাণিতিক অনেক প্রশ্ন আসবে। গাণিতিক প্রশ্ন যদি 15টা হয়, ওখান থেকে 8-9টা প্রশ্ন যে কেউই কিছু না পড়ে পারবে না। যে কয়টা প্রশ্ন একটু কম পারি তার জন্যই এত এফোর্ট দেওয়া। সুতরাং শুধুমাত্র মনস্তত্ত্ব বলে গাণিতিক যুক্তি চিন্তা করে গণিতের পর গণিত করে সময় ওয়েস্ট করাটা বোকামির কাজ হবে। সব দিকে পরিকল্পনা করে ব্যালেন্স করে, এই জন্য আই হ্যাভ প্রেজেন্টেড a plan for you। হ্যাঁ, একটা জরিপ, একটা অ্যানালাইসিস আমি আপনাকে দিয়েছি। 3-4টা ক্লাস না, 10টা ক্লাসের চেয়েও বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা, কারণ আপনি বুঝে গেছেন আপনাকে কি কি জিনিস লাগবে। আচ্ছা, এবার আসুন ইংরেজি। তাহলে মনস্তত্ত্বের মেন্টাল এবিলিটির ইংলিশ পার্টের জন্য আমরা কি কি করণীয়? ইংলিশ অংশের জন্য যে জিনিসটা, এখানে বিগত বছরের যে প্রশ্ন আমার কাছে সামনে যেহেতু প্রশ্ন আছে, প্রশ্নের মধ্যে আমি এখন দেখতে পাচ্ছি এখানে 2000 আর আবার একটু ইয়া যাবে, 2 মিনিট হয়তো বেশি যেতে পারে, কিন্তু বিরক্ত বোধ করেন না, যেহেতু আমি আগে থেকে লিখে রাখতে পারি না, অনেক তাড়াহুড়োর মধ্যে দৌড়ে দৌড়ে এসে ক্লাসটা নিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সিনোনিমস আসে, এখানে আসে অ্যান্টোনিমস, এখানে আসে কারেক্ট স্পেলিং, এখানে আসে এই সিনোনিম। এগুলো আমি এখান থেকে আপনার প্রিভিয়াস প্রশ্ন দেখেই কথাগুলো বলছি, যেন আমার কোনো ধরনের আননেসেসারি কথা না আসে। আচ্ছা,
তারপর হচ্ছে অর্ডার অফ ওয়ার্ডস, তারপর আসতে পারে অর্ডার অফ লেটার্স, অর্থাৎ শব্দবিন্যাস, বর্ণবিন্যাস, শব্দবিন্যাস এবং বর্ণবিন্যাস। আজকে বিন্যাসের উপরে যাব না, আজকে আমি আলোচনা করব, অর্থাৎ আমি মানসিকভাবে প্রস্তুত হচ্ছে এই অ্যানালজি, এই জিনিসটা নিয়ে। এই জিনিসটা মূলত মেন্টাল এবিলিটির একটা কোর জায়গা, অ্যানালজিটা আসে। অ্যানালজি আবার একটা ব্যাপার বলি, অ্যানালজি জিনিসটা শুধু ইংরেজি না, অ্যানালজি বাংলাতেও আসে এবং এটা বিসিএস এও ওরকম, আপনার এই পরীক্ষায় ওরকম। যেমন বাংলা অ্যানালজি আমি এখন এখানে দেখাই। আচ্ছা দেখ, আমি আমার মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তাহলে আজকে আমরা আলোচনা করব এই যে ইংরেজি পার্টের যে বিষয়গুলো পরীক্ষায় আসতে দেখা যায়, তার থেকে আমি আজকে আলোচনা করব অ্যানালজি। হ্যাঁ, অ্যানালজি। এই অ্যানালজি শব্দটা আসছে অ্যানালগাস থেকে। এটার অর্থ হচ্ছে সাদৃশ্য, সাদৃশ্য। হ্যাঁ, সাদৃশ্য বিচার করার জন্যই মূলত অ্যানালজিটা আসে। এটা আমি আপনাকে প্রথমে দেখাই অ্যানালজি আপনি কিভাবে আসবে এবং কিভাবে সমাধান করবেন। যেমন আমি একটা লিখলাম রোজ, একটা শব্দ লিখলাম, তারপরে এখানে কোলনগুলো এভাবে ডাবল কোলন থাকে, অবশ্যই সকলে জানেন, তবু আমি জাস্ট একটু দেখাই। তারপরে ফ্লাওয়ার, এভাবে একটা হেডওয়ার্ড থাকবে, এ বি সি এবং ডি, এভাবে অপশন থাকবে। মনে করেন এখানে অপশন দিল রোজ এবং থর্ন, এখানে অপশন দিল বাটারফ্লাই, এখানে অপশন দিল ব্রিক, এটা বি, হ্যাঁ, ব্রিক এন্ড বিল্ডিং, এখানে অপশন দিল ফাইন এবং ট্রি। এখানে আপনার কাজ হবে উপরে যে হেডওয়ার্ড আছে, এই একজোড়া হেডওয়ার্ড, এই একজোড়া হেডওয়ার্ড যা থাকে, এই শব্দের সাথে এই শব্দের একটা রিলেশন থাকে। আপনার কাজ হবে এই শব্দের সাথে এই শব্দের যে রিলেশন, এই রিলেশনটা এখান থেকে বের করা। সবচেয়ে ক্লোজেস্ট কোন জায়গায় রিলেশনটা আছে ওই জিনিসটা বের করা। দেখো, এই রিলেশন বের করার সময়ে আপনার কাজ কি, আপনি কিভাবে রিলেশনটা বের করবেন তা নিয়েই আজকের কথা। এখন রিলেশন বের করতে গিয়ে দেখা যাবে এটার সাথে এটার যে রিলেশনটা আছে, সেম রিলেশন নিচের অপশনগুলোতে একাধিক অপশনে থাকতে পারে। একাধিক অপশনে যখন সেম রিলেশনটা পাওয়া যাবে, তখন আপনাকে চিন্তা, আপনাকে ভাবনার ডাইমেনশন চেঞ্জ করতে হবে, অন্যভাবে ভাবতে হবে। এখানে রিলেশনের পরিধিটা কি এভাবে না ওভাবে, অথবা সবচেয়ে ক্লোজেস্ট রিলেশনটা আপনাকে বাছাই করে অ্যান্সার করতে হয়। আচ্ছা, তাহলে এই ধরনের একটা প্রশ্ন যখন আসে, আপনার প্রথম কাজ হবে এটা সলভ করার জন্য, প্রথম কাজ হবে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, অর্থাৎ এই প্রথমে হেডওয়ার্ড জোড়া, এই এক জোড়া হেডওয়ার্ড, এটার মিনিং গুলো অনুমান করা, অর্থাৎ কোনটার কি অর্থ, মিনিং। তারপরে স্টেপ 1, স্টেপ 2 হচ্ছে রিলেশনটা বের করা, রিলেশনটা বের করা। রিলেশন বের করবার সময় শুধুমাত্র একটা জিনিস সচেতন থাকতে হবে, সমজাতীয় রিলেশন আরো একাধিক আছে কিনা। এখানে এমন বিষয়, এমন অ্যানালজিটা আসবে এমন ভাবে, এই শব্দ যে গোত্রের, একই গোত্রের শব্দ থাকবে কিন্তু রিলেশন থাকবে অন্য একটা, কিন্তু অ্যানসার যেটা হচ্ছে ওই অ্যানসারটা ওই গোত্রের না হয়ে ভিন্ন গোত্রের, কিন্তু উত্তর হবে ওটাই। এই ধরনের কিছু সমস্যা এখানে আছে। এটা সলভ করার জন্য তাহলে আমি একটা স্টেপ বলবো। প্রথম স্টেপ হচ্ছে মিনিংটা অনুমান করা, বেশি কঠিন শব্দ আসবে না। তারপর হচ্ছে রিলেশনটা বের করা। এই এক্সাম্পলটা আমি লিখেছি সলভ করার জন্য নয়, আমি প্রশ্নের ধরন দেখানোর জন্য। তাহলে আমি এখানে বলেছি অ্যানালজি শব্দটা আসছে অ্যানালগাস থেকে। এরকম দুটো শব্দ দিয়ে এখানে 4 জোড়া শব্দ বা 2 জোড়া শব্দ বা 3 জোড়া শব্দ দিবে। এরকম বাংলায় আসতে পারে, আবার ইংরেজিতেও আসতে পারে। এখন এই ধরনের প্রশ্ন সলভ কিভাবে করবেন তা নিয়ে আমার আলোচনা। এখানে আমি স্টেপ বলেছি দুইটা। প্রথম স্টেপ হলো আপনি মিনিং গুলো একটু অনুমান করবেন, দ্বিতীয় স্টেপ হলো রিলেশন বের করবেন।
এবার আপনাকে প্রথমে আমার যে আলোচনার মধ্যে একটা লম্বা অংশ জুড়ে বা অনেকগুলো এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি রিলেশনটা কেমন হবে, এবং আমি যা বলবো এগুলোই অলমোস্ট চলে আসবে, এর বাইরে যদি অ্যানালজি আসে এর বাইরে তেমন একটা আসবে না। দেখেন অ্যানালজির মধ্যে তাহলে এই যে প্রথম জোড়া শব্দ, মনে করুন এটাকে হেডওয়ার্ড ধরলাম, হেডওয়ার্ড, এই শব্দের সাথে এই শব্দের যে রিলেশন, এই রিলেশন কি ধরনের হয়? রিলেশন অনেক ধরনের হতে পারে। রিলেশন থাকতে পারে পার্ট এন্ড হোল। পার্ট এন্ড হোল বলতে যেমন দেখুন আমি বললাম বিফ হচ্ছে গরুর মাংস। এখন যদি বলি কাউ, তাহলে এই যে আমি লিখলাম কাউ, তারপরে লিখলাম মনে করেন বিফ, তাহলে কাউ যদি হোল হয়, বিফ হচ্ছে তার পার্ট অংশ, পরিপূর্ণ অংশ, তার একটা খণ্ডিত অংশ, এরকম সম্পর্ক থাকতে পারে। মনে করুন আমি লিখলাম ক্লাস, তারপর আমি লিখলাম স্টুডেন্ট, তাহলে ক্লাস হচ্ছে পরিপূর্ণ, সবগুলো স্টুডেন্ট মিলে ক্লাস, কিন্তু স্টুডেন্ট হচ্ছে তার একটা অংশ। এভাবে পার্ট এন্ড হোল সম্পর্ক থাকতে পারে। আপনার সম্পর্ক থাকতে পারে যেমন দেখেন আমি লিখলাম ওয়ার্কার এন্ড টুল, এরকম সম্পর্ক থাকতে পারে। ওয়ার্কার এন্ড টুল, ওয়ার্কার এবং টুলের সম্পর্ক কিরকম? মনে করেন আমি বললাম কার্পেন্টার, মিস্ত্রি, এখন তারপরে দিলাম করাত, এই টাইপের সম্পর্ক থাকতে পারে। যদি বলি মনে করুন পেইন্টার হচ্ছে ওয়ার্কার, মনে করেন পেইন্টারের জন্য তার টুল হচ্ছে কি ব্রাশ, তাহলে পেইন্টারের সাথে ব্রাশের রিলেশনটা কি? ওয়ার্কার এন্ড হিজ টুল, এরকম। মনে করেন টিচার হচ্ছে ওয়ার্কার, আর পেন দিয়ে তিনি কাজ করেন, তার উপাদান টুল, অস্ত্র, এটা দিয়ে তিনি কাজ করেন, তাহলে পেনের সাথে টিচারের যদি সম্পর্ক, এটা হচ্ছে ওয়ার্কার এন্ড টুল রিলেশন। তাহলে দুইটা সম্পর্ক দেখেছেন। সম্পর্ক থাকতে পারে ওয়ার্কার এন্ড টুল, সম্পর্ক থাকতে পারে ওয়ার্কার এন্ড ওয়ার্কপ্লেস। কিরকম? ওয়ার্কার এন্ড ওয়ার্কপ্লেস রিলেশন, যেমন ধরুন টিচার স্কুল, টিচার ইউনিভার্সিটি, তাহলে ফার্মারের সাথে তার ওয়ার্কপ্লেসের সম্পর্ক কি? ফিল্ড। ব্যাংকারের সাথে ওয়ার্কপ্লেসের সম্পর্ক কি? ব্যাংক। এই টাইপের সম্পর্ক থাকতে পারে। এই কথাগুলো কেন একটা বলছি, এই কথাগুলো শুনবার পরে আপনার মাথায় সম্পর্ক কি হতে পারে, সম্পর্কের ডাইমেনশন, সম্পর্কের পরিবর্তন, অ্যানালজিতে কি সম্পর্ক আসতে পারে, এটা আপনার মাথায় খেলবে, এই জন্য শুনতে থাকুন। তারপরে মনে করুন সম্পর্ক থাকতে পারে ওয়ার্ক ক্রিয়েটর এন্ড ক্রিয়েশন, তাহলে ওয়ার্কার এন্ড ওয়ার্কপ্লেস শুনেছেন। তারপরে মনে করুন এখানে আমি এটা মনে করুন 3 2 গেল, তারপর মনে করুন 4 প্রশ্ন থাকতে পারে ক্রিয়েটর, তারপরে প্রশ্ন মনে করুন আমি লিখলাম ক্রিয়েশন, যেমন মনে করুন বিদ্রোহী, এটা প্রশ্ন কিন্তু আসছে, বিদ্রোহী এটা কবিতার নাম, তারপরে দিল নজরুল, তাহলে নজরুল হচ্ছে ক্রিয়েটর, তার ক্রিয়েশন হচ্ছে কি? বিদ্রোহী কবিতা। মনে করুন গীতাঞ্জলি হচ্ছে ক্রিয়েশন, রবি ঠাকুর হচ্ছে ক্রিয়েটর, ম্যাকবেথ হচ্ছে ক্রিয়েশন, শেক্সপিয়ার হচ্ছে ক্রিয়েটর। বুঝতে পারছি? সহজ হয়ে গেল। তাহলে সম্পর্ক 4, তাহলে সম্পর্ক থাকতে পারে ডিগ্রি অফ, এটা সবসময় আসে, ডিগ্রি অফ ইন্টেন্সিটির সম্পর্ক থাকতে পারে। ডিগ্রি অফ ইন্টেন্সিটি বলতে কি মিন করছেন স্যার? ডিগ্রি অফ ইন্টেন্সিটি হচ্ছে কোন একটা জিনিস নিজের অবস্থা থেকে আরো গুরুতর আকার ধারণ করা, নিজের যে অবস্থার উন্নতি ঘটা। যেমন ধরুন পরীক্ষা এসেছিল হাইগ্রোমিটার, হাইড্রোমিটার, আরো সহজ করে বলি, যেমন ধরুন মনে করেন ওয়ার্ম মানে কি? উষ্ণতা, তাহলে ওয়ার্ম মানে উষ্ণতা, তারপরে এরপরে শব্দটা দিলাম হট, তাহলে উষ্ণতার তীব্র অবস্থা হচ্ছে হট। মনে করুন সম্পর্ক দিলাম কুল মানে হচ্ছে কি? ঠান্ডা। এখন কুল এই শীতল অবস্থার আরো তীব্রতর অবস্থা হচ্ছে বরফ। এই টাইপের ডিগ্রি অফ ইন্টেন্সিটির সম্পর্ক থাকতে পারে। আচ্ছা, তাহলে মনে করুন সম্পর্ক থাকতে পারে মনে করেন এই সোর্স এন্ড ফলোয়ার্স, সম্পর্ক থাকতে পারে মনে করেন মাদার, তারপরে লিখলাম অফস্প্রিং, যেগুলো পরীক্ষায় আসে ওই কয়েকটাই বলছি, আর বেশি না। মাদার এন্ড অফস্প্রিং, অর্থাৎ অফস্প্রিং মানে হচ্ছে শাবক, বাচ্চা। এখন এখানে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে
মনে করেন দিল খাও খাও, এটা হচ্ছে গাই, তাহলে আমি লিখলাম মনে করেন হ্যাভ, বাছুর। তাহলে খাও খ্যাফ, এই যে মাদার এবং তার প্রজন্ম, মা এবং তার প্রজন্ম, মা এবং তার প্রজন্ম, এই টাইপের সম্পর্কগুলো বেশি আসে। তাহলে আমি এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ সম্পর্ক দেখালাম। সম্পর্কগুলো দিয়ে কি বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি প্রথমে আপনার কাজ হচ্ছে মিনিংটা আন্দাজ করা, তারপর আপনার আবিষ্কার করতে হবে এখানে রিলেশনটা কি, রিলেশন অনুমান করা। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি এক্সাম্পলে, কিভাবে ইয়া করবেন জিনিসগুলো, অর্থাৎ পরীক্ষায় কিভাবে আসবে তা দেখানোর জন্য। একটা এক্সাম্পল দিই প্রিভিয়াস প্রশ্ন থেকে। মনে করুন আমি দিলাম, প্রশ্ন হলো মেশন, MASON, তারপরে দিলাম কি ওয়াল, এভাবে দিল এবং বলা হলো এই সম্পর্কগুলো বের করে। এখন এখানে আসলাম আর্টিস্ট, তারপরে এইজেল, তারপরে মনে করেন আমি দিলাম কি স্কাল্পটর, মোরাল, তারপর আমি দিলাম কি ফিশারম্যান, শর্ট। দেখে অ্যান্সার বের করেন কি হবে, কোনটা অ্যান্সার? মোবাইল টোবাইল দেখা মানে বলেন। স্যার বি। কেমনে মানে বি কেন হলো? আপনি স্যার এখানে সম্পর্কটা কি? কে কি তৈরি করে আর কি। এক্স্যাক্টলি, অর্থাৎ এখানে হচ্ছে ওয়ার্কার এবং তার ক্রিয়েশন, এটাও হতে পারে। হ্যাঁ, ওয়ার্কার এন্ড তার ক্রিয়েশন কে কি তৈরি করে, গুড, এটা সম্পর্ক। এখন এই শব্দটা দেখেন তো, EASEL, ইজেল শব্দের অর্থ তো চিত্র ফলক। এর অর্থ কি? চিত্র ফলক। আচ্ছা, তাহলে আর্টিস্ট শিল্পী, চিত্রফলক, স্কাল্পটর ভাস্কর, মোরাল, মোরাল মানে কি? মানে মূর্তি আর কি, স্থাপত্য শিল্পী আর কি, অথবা মূর্তি। ফিশারম্যান ট্রট, ট্রট মানে কি? এটা একটা মাছ। ট্রট একটা কিসের নাম? মাছের নাম না, ট্রট মানে কি? মাছ। এখন এখানে সম্পর্ক হচ্ছে তিনি কর্তা, কর্মী, ইনার সৃষ্টি হচ্ছে এটা। তাহলে এখানে সৃষ্টিকর্তা এবং তার সৃষ্টি। এখন ফিশারম্যান কি মাছ সৃষ্টি করে? করে না স্যার। আচ্ছা, এখন ভাস্কর মূর্তি সৃষ্টি করে। ওয়াল, দেয়ালের তৈরিকর্তা যেমন মেশন, মোরালের তৈরিকর্তাও স্কাল্পটর। কিন্তু আর্টিস্ট ইজেল চিত্রফলক, চিত্র তো না, চিত্রফলক, বুঝেন নাই? চিত্রফলক তো মিস্ত্রি বানাবে, ফলক তৈরি করার পরে ওখানে গিয়ে চিত্রটা বানাবে কে? আর্টিস্ট। এই দেখছেন সূক্ষ্ম বিষয়, এটা তো চিত্রকর্ম নয়, চিত্রফলক। এই জন্য এটা অ্যান্সার নয়, অ্যান্সার হচ্ছে কি বি। বুঝতে পারছি? জি স্যার। আরেকটা বলবো, স্যার আমি একটু, যেমন আর্টিস্ট, হ্যাঁ আর্টিস্ট বলে দেয় যে এটা এরকম হবে, কিন্তু সেটা কাজটা করে দেয় না, করে তো মিস্ত্রি, করে মিস্ত্রি, এটাও একটা কথা। আবার আসলে মানে চিপ এই জিনিসটা তো, এই ফ্রেম এটা মিস্ত্রি বানায়। হ্যাঁ, কিন্তু একে দেয় আর্টিস্ট যে এভাবে করবা। হ্যাঁ এক্স্যাক্টলি, গুড গুড, চিন্তা ঠিক আছে, মিলছে আমার সাথে। এবার আরেকটা एग्जांपल দিব, বেশি কথা বাড়াবো না। মনে করেন আমি একটা প্রিভিয়াস প্রশ্ন খুঁজে বের করি, তারপরেই মানে ইয়া লাগবে। যেমন আমি লিখলাম, এই টাইপের পরীক্ষা আসে, এটা প্রিভিয়াস প্রশ্ন না হলেও, যেমন প্রশ্ন দিলাম প্যাট্রন, PATRON, প্যাট্রন, তারপরে দিলাম কি সাপোর্ট। আচ্ছা, একটা। তারপর আমি লিখলাম মনে করেন স্পাউস,
তারপর হচ্ছে ডিভোর্স, মানে তারপর হচ্ছে বি আমি দিলাম, এখানে আমি লিখলাম আর্টিস্ট, তারপর আমি লিখলাম কি ইমিটেশন। আচ্ছা, সি তে আমি দিলাম কাউন্সেলর, তারপর আমি দিলাম কি অ্যাডভাইস। আর একটা অপশন দিলাম, সেটা হচ্ছে রেস্টুরেন্ট, TAURANT রেস্টুরেন্ট, এবং এরপরে আমি লিখলাম কি কাস্টমার। দেখি বলেন এখন কি হবে স্যার? এখন প্রথমে আমাদের যে হেডওয়ার্ড আছে, এই হেডওয়ার্ড জোড়ার মধ্যে সম্পর্কটা কি? প্যাট্রন শব্দের অর্থ কি? পৃষ্ঠপোষক। পৃষ্ঠপোষক। হ্যাঁ, পৃষ্ঠপোষক। পোষক। পৃষ্ঠপোষক কি করেন? সাপোর্ট দেয়। সাপোর্ট দেন। তাহলে সাপোর্টটা হচ্ছে পৃষ্ঠপোষকের কাজ। সাপোর্টটা হচ্ছে পৃষ্ঠপোষকের কি কাজ? তাহলে সম্পর্কটা পেয়ে গেছি। এখানে একটু সময় দিবেন, মানে হেডওয়ার্ডের সম্পর্কটার পরিধিটা দেখবেন। এবার আসেন, স্পাউস মানে স্বামী স্ত্রী, তাহলে স্বামী স্ত্রী ডিভোর্স দেয়, এরকম সম্পর্ক কি এখানে আছে? না স্যার, এটা তো ইয়া হবে কাজী বা প্রথমে। এবার এখন আর্টিস্ট ইমিটেশন, তাহলে ইমিটেশন মানে কি? অনুকরণ। ইমিটেশন মানে কি? অনুকরণ। তাহলে আর্টিস্ট অনুকরণ করা, অনুকরণ করাটাই কি আর্টিস্টের কাজ, পেশা? না স্যার, সৃষ্টি করা, নতুন সৃষ্টি কিছু করাটা সৃষ্টি করা। আর্টিস্টের পেশা। এক্স্যাক্টলি, গুড। কারণ একজন সৃষ্টি করা। আচ্ছা, কথা বললাম বাড়াই না, শেষ। এবার বলেন, এবার সি হবে স্যার। কাস্টমার সৃষ্টি করে, রেস্টুরেন্ট। না হ্যাঁ, না স্যার, আচ্ছা, সি হবে। রেস্টুরেন্টের কাজ হচ্ছে খাবার দেওয়া কাস্টমারকে। তার মানে এই ধরনের সম্পর্ক নেই। পৃষ্ঠপোষকের কাজ হলো সাপোর্ট, রেস্টুরেন্টের কাজ হলো খাবার দেওয়া, কাস্টমার দেওয়া নয়। কাস্টমার তো সে আনবে। সুতরাং আর্টিস্টের কাজ অনুকরণ করা নয়, তার কাজ হচ্ছে কি করা? সৃষ্টি করা নতুন নতুন জিনিস। সুতরাং কাউন্সেলর অ্যাডভাইস দিবি, তাহলে কাউন্সেলর মানে দিবি উপদেশদাতা, এবং তার কাজই হচ্ছে কি দেওয়া? উপদেশ দেওয়া। এন্ড দ্যাটস দ্য অ্যানসার। আমি বুঝতে পারছি? হ্যাঁ, এভাবেই আমরা এই অ্যানালজি গুলোকে সলভ করব। আমাদের লেকচার শিটে অ্যানালজি আরো দেওয়া আছে, অ্যানালজি গুলো দেখবেন। তাহলে আজকে আপনার চিন্তার জায়গাটার মধ্যে পরিবর্তন যেটা আসছে, মনস্তত্ত্ব নিয়ে আপনার যে ধরনের চিন্তা ছিল, আমার ক্লিয়ার বিশ্বাস আপনার চিন্তার মধ্যে পরিবর্তন আসছে। আপনি মনস্তত্ত্ব মানে যা ভাবছেন, আজকে ভাবনাটার মধ্যে পরিবর্তন যেটা এনে দিলাম, ওই পরিবর্তন অনুযায়ী কাজ করেন। কথা বলতে পারছি? সাধারণ জ্ঞানে কি করবেন, বাংলায় কি করবেন, ইংলিশে কি করবেন। তাহলে স্যার ইংলিশে আপনি এই যে কারেক্ট স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, এই জিনিসগুলো নিয়ে আমার একটা ক্লাস আছে, ওই জিনিসগুলো নিয়ে কথা বলেন নাই কেন? কারেক্ট স্পেলিং এগুলো পড়ে এখন সময় নেই। বুঝতে পারছি? আমি যদি অর্থাৎ আমার শীটে যতটুকু দেওয়া আছে কারেক্ট স্পেলিং এর জন্য ইম্পর্টেন্ট লিস্ট অফ কারেক্ট স্পেলিং, এরকম কতগুলো শব্দ আছে। যদি পড়তে চান ওইটুকু পড়তে পারেন। এটার জন্য আলাদা করে বিশাল কোনো আয়োজন নেওয়ার কোনো জায়গা নেই। অর্থাৎ এখানে এটার জন্য শীট। আচ্ছা, তাহলে সিনোনিম অ্যান্টোনিমের জন্য কি করতে পারি স্যার? কিছু করার দরকার নেই, এখন সিনোনিম অ্যান্টোনিম পড়ার সময় নেই। যা আসবে বেসিক থেকে পারবেন। মনে করেন দুইটা আসছে, একটা পারেন নাই, একটা না পারলে কিছু আসা যায় না দুনিয়াতে। হিসাবটা অর্থাৎ রিয়েলিস্টিক কথা, মানে আপনাকে আমি কিচ্ছা কাহিনী বলে মিথ্যা আশ্বাস দেওয়ার কোনো জায়গা নেই। এটা নিয়ে এত চিল্লাইলাম কেন? কারণ এটা তো আপনি আবিষ্কার করতে পারবেন। আপনার জাস্ট সিস্টেমটা সম্পর্কে একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম। এবার এটা নিয়ে আলোচনা আছে, এগুলো সহজ। এগুলো যদি আপনি এমনি না বুঝে করেন, অর্ডার অফ ওয়ার্ড, অর্ডার অফ লেটার, বর্ণবিন্যাস, শব্দবিন্যাসের প্রশ্নগুলোর মধ্যে কিভাবে ধাঁধা সৃষ্টি করে এবং এই জিনিসগুলোর সমাধান করার জন্য কি কৌশল, এগুলো নিয়ে আমার পরবর্তী ক্লাসে আমি কথা বলবো। অ্যানালজি নিয়ে আপনারা আপনাদের জন্য প্রয়োজনীয় অনলাইনে একটা পরীক্ষার ব্যবস্থা করলাম। কারণ অনলাইনে এমসিকিউতে আপনি পরীক্ষাটা দিয়ে দিলে, অর্থাৎ মনস্তত্ত্ব নিয়ে অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। আমরা প্রশ্ন দিয়ে দিব, আপনি অ্যান্সার করবেন ক্লিক করে করে, বিসিএস যেভাবে নেই, তাহলে ক্লিক করে অ্যান্সার করলে উত্তর সাজাতে পেয়ে যাবেন আপনার উত্তর শুদ্ধ না ভুল। তাহলে ওখানে আমরা আমার পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসতে পারে ওটা নিয়ে, তবে এত তাড়াতাড়ি নয়, আর একটু পরে। এত তাড়াতাড়ি নিলে আপনি তো প্রস্তুতি এখনো অত বুঝাইতে পারেন নাই। আরো কয়দিন যাক, আপনাদের সাথে আমার কথা হবে, আমি পরীক্ষার ব্যবস্থা প্রয়োজন করবো। তাহলে বলেন স্যার, মানে কিছু ইম্পর্টেন্ট সিন ওয়ান এন্ট্রান্স যদি আমাদেরকে
দাগিয়ে দিতেন বা তখন একটু যে কমন পাওয়া যাবে মোটামুটি, মানে ইম্পর্টেন্ট আর কি ছিল না অ্যান্টোনিমস। ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিম যদি আপনারা চান তাহলে আমি বিসিএস এর আমাদের যে শীট আছে, হ্যাঁ, লেকচার শীটের ভোকাবুলারি পোরশনের প্রিভিয়াস কোশ্চেনগুলো দিতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি। আমার কাছে একটা 2 পাতার একটা শীট আছে, মানে শুধু এই পৃষ্ঠা এখানে 3,500 শব্দের মানে 350 শব্দের একটা লিস্ট আছে। এই 350 শব্দ আমরা বের করেছি বিগত প্রায় 100টি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে। আমরা দেখেছি এই 350 শব্দ থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন চলে আসে। এখন ওই 350 শব্দ যদি আপনি দেখে নেন তাহলে পরে বিসিএস সহ যে কোনো পরীক্ষার জন্য মূলত হয়ে যায়। ওই শীটটা আমি আপনাদেরকে দিতে পারি। স্যার ওটা এখানে দিয়ে দিয়েন স্যার। আচ্ছা, ওটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, ওটা আমার কাছে রেডি আছে, আমাদের কোনো পরিশ্রমের দরকার নাই। সব ব্যাচকে আমি গত 5 বছর ধরে দিয়ে যাচ্ছি, 5 বছর না হলেও 4 বছর ধরে। ওটা আমার রেডি আছে, ওটা আমি দিয়ে দিব, ওইটুকু দেখে নিতে পারেন। তাহলে কারেক্ট স্পেলিং এর জন্য শীটের মধ্যে যে শর্ট লিস্ট আছে ওটা দেখবেন। সিনোনিম অ্যান্টোনিমের জন্য যে সাজেশনটা উনি বলছেন, ওনার প্রশ্নটা খুব কাজে আসছে। উনি প্রশ্নটা না করলে ওই শীটটা দিতে হবে, ওটা মাথায় কাজ করে নাই আমার। প্রশ্ন করার পরে মাথায় কাজ করলো, এটা আমি দিয়ে দিব মনে করে। এই দুইটার উপরে ক্লাস হবে, এবং অ্যানালজি নিয়ে আর কিছু দরকার নেই। অ্যানালজিকেও জটিলভাবে নেবেন না। বাংলা অ্যানালজি কিভাবে আসে, ইংরেজি অ্যানালজি কিভাবে আসে, এই জিনিসগুলোকে বাংলায় দিবে আর কি। পৃষ্ঠপোষক, সমর্থন, তারপরে স্বামী স্ত্রী, তালাক, শিল্পী, অনুকরণ, উপদেশদাতা, উপদেশ, রেস্টুরেন্ট, গ্রাহক। এভাবে দিলে বাংলা হয়ে গেল। তো তাহলে বাংলা অ্যানালজি বাংলা হলো কি ইংরেজি হলো সেদিকে কিচ্ছু আসে যায়? কিচ্ছু আসে যায় না। আমরা নিয়মটাই নিয়ম, বাংলাতেও আসতে পারে এবং পরীক্ষায় আসছে। এখন একটা রিটেন বিসিএস এর ক্লাস আছে, আজকে এইটুকুতে রেখে দিলাম।